আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারে তৎপর ভারত ও চীন। আর দীর্ঘদিন ধরে এই দুই শক্তিশালী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ। টানা চতুর্থবার ক্ষমতায় আসার পর প্রতিবেশী রাষ্ট্র ভারত সফরের মাত্র 2 সপ্তাহ পর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বেইজিং সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চীন সফর নিয়ে ভারত কোনো আপত্তি না জানালেও শেখ হাসিনার চীন সফরে কি ঘটতে চলেছে তা নিয়ে আগ্রহ ছিল ভারতের। সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে 21টি সমঝোতা স্বাক্ষর ও 7টি ঘোষণা এসেছে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে 4 ধরনের ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। এছাড়াও বাংলাদেশকে $1 বিলিয়ন বা $14 কোটি আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে চীনের প্রধানমন্ত্রী। তবে এবারের সফরে দেশের আর্থিক সংকট মোকাবিলায় চীনের প্রস্তাবিত $500 কোটি ঋণ সহায়তার বিষয়টি সুরাহা হয়নি। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে চীনের ব্যাপক আগ্রহ রয়েছে, তবে প্রকল্পে ভারত আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশ এখন সেই দিকেই ঝুঁকছে। এদিকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও ঢাকাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। মূলত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রতি বছর গড়ে $230 কোটি ঋণ কিংবা সহায়তা নিয়েছে চীনের কাছ থেকে, গত 4 বছরে যার পরিমাণ $3 বিলিয়ন। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর চীন সফর, প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিকাশ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার মতামত থাকলে সেটিও আমাদেরকে ছোট করে জানাতে পারেন। যাচ্ছি আলোচনায়। শুরুতে মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছেই আসতে চাই যে এই আলোচনাটা দিয়েই আমরা প্রশ্নটি দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে মাঠের বিরোধী দল বা নির্বাচন বর্জনকারী দল যেভাবে আমরা বলি, বিএনপির পক্ষ থেকে মন্তব্য হলো যে একদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সফর শেষ করে চলে আসাতে তারা বেশ কিছু হিসাব নিকাশ করার এখানে চেষ্টা করছেন। সেই হিসাব নিকাশকে আপনি কিভাবে দেখেন? আমাদের রাজনীতি যারা করেন তাদের তো একটা হিসাব নিকাশ সবসময় করতেই হয়, এবং তাদের একটা যে একটা কিছু ঘটলো, সরকার একটা কিছু করলো, সরকার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু করা হলো, তাতে তাদের মন্তব্য থাকবে, এটাই তো স্বাভাবিক। তো সেই মন্তব্যটা কীরকমের সেটা যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, তাতে সরকার যাই করুক তাকে নিন্দা করতে হবে। এটা বিরোধী অবস্থানে যারা থাকে, এটা যদি না করেন তাহলে তাদের উপরে শ্রদ্ধা হারাবো আমরা, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে যে সবাই এক্সপেক্টই করে যে তারা এটা করবেন। কিন্তু অন্য দেশে কিন্তু এরকম হয় না। অন্য দেশে হয় কি যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে বিরোধী দল হোক আর সরকার দল হোক, সবাই মোটামুটি ঐক্যমতে থাকে। বিশেষ করে জাতীয় স্বার্থের ব্যাপার যেখানে, অন্য দেশের সাথে সম্পর্কের ব্যাপার যেখানে, সেখানে সাধারণত তাদের মধ্যে মতের অমিল খুব হয় না। আমাদের দেশেও কিন্তু সরকারে যখন আসবে, এই যারা এখন বিরোধিতা করছে তারা আবার এই একই রকমের নীতি অনুসরণ করবে। এর চেয়ে খুব বেশি আলাদা যে করবে তা নয়, কিন্তু যতদিন তারা বিরোধী দলে আছে তারা যে মন্তব্য তারা করছেন এখন সেরকম মন্তব্য করবেন, এটা তাদের কাছ থেকে আশা করা যায়। ওটা নিয়ে খুব অস্থির হওয়ার ব্যাপার না। আসলে দেখতে হবে যে আমাদের জনগণ কী ভাবছে, আমরা কি চাচ্ছি, কি পাচ্ছি, সেগুলো নিশ্চয়ই সেগুলো খোঁজ করতে হবে। আমাদের সবসময় যে আমরা যা কিছু চেষ্টা করে সরকার বা আমাদের যারা আছেন অফিসিয়ালসরা যা কিছু চেষ্টা করেন সবসময় যে সফল হবেন তা তো নয়, অনেক সময় ব্যর্থতাও হয়। তো সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের আশাটা যেমন খুব বেশি বাড়িয়ে না ফেলা, আবার ঝট করে নিরাশ না হওয়া। যেমন এই যে এবারে মাননীয় প্রধানমন্ত্রী সফর শেষ করে আসলেন, আপনার যে প্রারম্ভিক বক্তব্য সেখানেও কিছুটা উঠে এসছে যে একটি কথা যেটা সবাই আলোচনা করছেন যে 5 বিলিয়ন বা আরও বেশি সহায়তা কথা চিন্তা করা হচ্ছিল, আলাপ আলোচনা হচ্ছিল, সেখানে $1 বিলিয়ন তারা ঘোষণা করেছেন। কিন্তু এইটা কথা হলো যে এইটা তারা সাথে সাথে ঘোষণা করেছেন, তার মানে এই না যে এখানে থেমে যাচ্ছে। হ্যাঁ, তো সেইটা, এবং তারপরে বলা হয়েছে যে তারা প্রতিনিধি দল পাঠাবেন, আমাদের সাথে আলাপ আলোচনা করবেন কিভাবে কি শর্তে কি দেওয়া যায়। যেমন তারা গ্র্যান্টসও দিতে, মানে অনুদান দেওয়ার কথা বলেছেন, তারা বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলেছেন, তারা স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলেছেন, আবার তারা বলেছেন কমার্শিয়াল ঋণের কথাও। আমরা এই পর্যন্ত কিন্তু বাংলাদেশ চীন থেকে
গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে যা কিছু করা হয়েছে কোনোদিনও আমরা এখনো কমার্শিয়াল লোন তাদের কাছ থেকে নেই না। আমি চীনের রাষ্ট্রদূত ছিলাম বেশ কিছুদিন এবং তার পরবর্তীতে এগুলো ফলো করার চেষ্টা করি। মানে এখানে আপনি এখানে মুশাররফ দায়িত্ব পালন করেছেন, চীনের যে কমিটমেন্ট অথবা ভবিষ্যতের যে সহযোগিতা করার যে অঙ্গীকারগুলো তারা করছে, অতীত কি বলে, সেখান থেকে কি বাংলাদেশ নিরাশ হয়েছে এরকম কোনো উদাহরণ আছে? একদম সত্যি সেরকম কোনো উদাহরণ নেই। আমি দু একটা কথা বলি তাহলে আপনারা বুঝবেন। যেমন আমরা অনেক আগের থেকে তাদের সাথে আমাদের অনেক রকমের যে সহযোগিতা আছে, তার মধ্যে একটা হলো আমরা বিভিন্ন রকম সামরিক সরঞ্জামের দিকে নিই তাদের কাছ থেকে। জি, সেখানে তারা লোন দেয় তাদের ইয়ে থেকে। একটা হলো যে তারা সবচেয়ে কম দামে দেয় বলেই তো তাদের কাছ থেকে কিনি, তাদের সাথে আমাদের অন্য কোনো রকমের সামরিক বোঝাপড়া নেই, শুধুমাত্র তারা কম দামে দেয়, আমাদের প্রয়োজনীয় জিনিস পাই, সেই জন্য আমরা নেই। এবং তারপরেও তারা ঋণে দেয় এবং সেই ঋণ অর্ধেকের বেশি হয়তো শোধ হয়ে গেল, তারপরে তারা একদিন বললো যে আচ্ছা ঠিক আছে আর বাকিটা দিতে হবে না। এইরকম হলো তারা আমাদের সাথে তাদের সম্পর্কের ধরন। সুতরাং ওইটা কখনো কখনো প্রজেক্ট সিলেকশনে যদি আমাদের ভুল হয় তখন সমস্যা হতে পারে, সেখানে খালি ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমাদেরকে তো নিজেদের হোমওয়ার্কটা ঠিক মতন করতে হবে, নিজেদের আমরা কি চাই সেটা তো নিজেদের ঠিক মতো বুঝতে হবে। কিভাবে আমরা শোধ করব সেইটাও আমাদেরকেই ঠিক করতে হবে এবং সেই হিসাবের জায়গাটাও আমাদের একদম, এবং কি কি শর্তে নিব সেটা আমরা নিজেরা বুঝে শুনে তারপরে নিতে হবে। কিন্তু এ পর্যন্ত তাদের সাথে আমাদের এমন কোনো ঘটনা ঘটেনি যাতে আমাদের ওই চিন্তা করতে হয়। এই পর্যায়ে মুশাররফ আহমেদ এতটুকু শুধু শুনে রাখি যে নিজেদের মানে বুঝে শুনে নিতে হবে, নিজেদের সেই পরিকল্পনা থাকা, এই পরিকল্পনায় কি যে সিদ্ধান্তগুলো সেটিকে বাংলাদেশ এককভাবে নিতে পারে না, এখানেও কোনো না কোনো চাপ আছে? না, আসলে তো আমরা যখন একবার ঠিক করি যে এদের কাছ থেকে এই ব্যাপারে সহযোগিতা নিব, তাদের বিনিয়োগ গ্রহণ করব, তখন তো আমরাই সিদ্ধান্ত নিই, অন্য বাইরের আর কেউ দিতে আসবে? যারা দিচ্ছে তারা তাদের শর্ত দেয়। চীন যখন আমাদেরকে ঋণ দিচ্ছে, তারা তাদের এখানে বিনিয়োগ করছে, তারা তাদের শর্ত দেয়। আমরা সেই সব শর্ত সব যে মানি তা তো নয়, আমরা তখন আমাদের শর্ত বলি, কি বলা যায়, দর কষাকষির মাধ্যমে ঠিক হয় যে কোথায় কি হবে, তাই না? এবং বেশিরভাগ ক্ষেত্রে চীনের কাছ থেকে আমরা যেসব ঋণ পেয়েছি সেগুলো রাফলি 2% সুদে গ্রহণ করা, সব কিছু বিভিন্ন রকমের সার্ভিস চার্জ এগুলো দিয়ে একটু বেশি, হয়তো 3.3% কখনো কখনো হয়তো হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ইয়েটা হচ্ছে, রেটটা হচ্ছে 2%। এর চেয়ে বেশি সুদে এখন পর্যন্ত আমরা কোনো ঋণ নিইনি। তবে এখানে একটু কথা বলে রাখা উচিত, আমাদের যে প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন তারাও কিন্তু আবার চীনের থেকে মানে সাপ্লায়ার্স ক্রেডিট বা অন্য কিছুতে তারা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেন। সেই সময় তারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী, স্বার্থ অনুযায়ী তারা হয়তোবা অন্য কোনো রকম ঋণের শর্তে। মুশাররফ আহমেদ, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হুমায়ুন কবির, আপনার কাছে আসতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরকে কেন্দ্র করে নানাভাবে আলোচনা পর্যালোচনা সেটি তো আছেই, সেই আলোচনা পর্যালোচনার সূত্র ধরে হিসাব নিকাশের যে পরিসর যেটি এখন পর্যন্ত দাঁড়িয়েছে, সেখানে দুইটা বিষয়, একটি হচ্ছে কি প্রত্যাশা ছিল, আমরা কি পেতে পারতাম এবং সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা উপস্থাপনা কেমন ছিল, আর এখন আমরা যা পাচ্ছি, এই দুইয়ের মধ্যে যদি মিল খোঁজার চেষ্টা করি, ব্যবধানটা কি অনেক বেশি? দৃশ্যত তাই মনে হচ্ছে। তার কারণ হলো যে ধরেন আমরা পেশাদার যারা এটাকে দেখি, আপনি শুরু করেছিলেন ফয়েজের সাথে যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা অন্য পক্ষ কীভাবে দেখছে, আমরা যারা কূটনীতির কাজ করি আমরা সেটাকে একটু পেশাদারিত্বের বা পেশাদারিভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে ধরেন একটা প্রস্তুতি থাকে, এই ধরনের বড়, এটা তো সর্বোচ্চ পর্যায়ের সফর, প্রধানমন্ত্রী পর্যায়ের সফর মানে সরকার প্রধান পর্যায়ে এটা সর্বোচ্চ সফর আমাদের জন্য। তো কাজেই তার জন্য একটা ব্যাপক প্রস্তুতি, লম্বা সময় নিয়ে প্রস্তুতি নেওয়া হয়। তো কাজেই প্রস্তুতির জায়গাটা, এখন আপনি যে প্রসঙ্গটা তুললেন, এটা প্রস্তুতিটার মধ্যে এরকম একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল যে আমরা অনেকগুলো বড় প্রকল্প নিয়ে যাচ্ছি, অনেকগুলো প্রকল্পে সহায়তা আসবে, এর একটা বাস্তব কারণও আছে। আমরা এখনকার আর্থিক বাংলাদেশের যে অবস্থা, তাতে আমাদের এই বৈদেশিক মুদ্রার সংকট আছে, বাজেটের সংকট আছে, লেনদেনের সংকট আছে। কাজে এই জায়গাগুলোতে আমরা যে সাহায্য পেলে তো নিশ্চয়ই সেটা আমাদের জন্য উপকারী হতো। কাজে সেই বাতাবরণটা তৈরি হয়েছিল। কিন্তু ভিজিট থেকে ফিরে আসবার পরে যে আমরা যেগুলো পেলাম, যে জিনিসগুলো আমরা তুলনামূলক আলোচনা করে, তখন মনে হয় যে আমাদের প্রত্যাশাটা ছিল সেই তুলনায় আমাদের নগদ প্রাপ্তিটা খুব বেশি হয়নি। কিন্তু যে জায়গাগুলো আছে এখানে একেবারে ভবিষ্যৎমুখী কিছু পরিকল্পনা আছে। ধরেন আমরা যেমন বাংলাদেশের জন্য চীনের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে ব্যবসা বাণিজ্য, কারণ চীন আমার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তো সেই জায়গায় এফটিএ করবার জন্য আমরা
ফিজিবিলিটি স্টাডি আমরা করব, এটা স্বীকার করেছি। এবং এটা হলে বাংলাদেশের জন্য অন্তত দুই পর্যায়ে লাভ। একটা হচ্ছে যে তাদের সাথে আমাদের যে বাণিজ্যিক ভারসাম্য, লেনদেনের ভারসাম্য, এটা একেবারে $24 বিলিয়ন আর আমার $1 বিলিয়নের কম। তো কাজে এটা খুবই বেকায়দা রকম। তো কাজে এটা আমরা মোটামুটি একটুখানি ডাইভার্সিফাই করা, একটু বেশি আমাদের অবস্থাটাকে শক্তিশালী করার সুযোগ পাবো। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি 26 সালের পরে যখন গ্র্যাজুয়েশনে চলে যাব ডেভেলপিং কান্ট্রিতে, তখন তার এই মার্কেট অ্যাক্সেসগুলো আমার বেশি দিন থাকবে না। তো কাজে শুধু চীন না, সারা পৃথিবীতে আমি যে ব্যবসা বাণিজ্য করে বেড়াই, তার জন্য আর আমার কিন্তু প্রোডাক্টস তৈরি করতে হবে। নগদ প্রাপ্তি কম হওয়ার পেছনে কারণ কি, সেটা কারণগুলোকে আপনার কাছে কি মনে হয়? যে না, এটা ধরেন অনেকগুলো কারণ। আমরা এটা কিসের সাথে তুলনা করছি? তুলনাটা করছি 16 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন এসেছিলেন, তখন তিনি ঘোষণা করে গেছিলেন $25 বিলিয়ন অ্যাভেলেবল থাকবে বাংলাদেশের জন্য সরকারি পর্যায়ে, $18 বিলিয়ন থাকবে প্রাইভেট সেক্টরের জন্য। তো এটা তো যে কোনো বিবেচনায় আপনার একটা বড় সংখ্যা। তো কাজে আমরা কিন্তু এখনও সেই সংখ্যার আলোকেই আমরা আমাদের প্রত্যাশাটাকে সাজাবার চেষ্টা করেছি। কারণ সেই তুলনায় আপনি $25 বিলিয়নের ডলার আর $1 বিলিয়ন ইউয়ান, এটা তো চোখেই দৃশ্যতেই তফাৎটা বোঝা যায়। কিন্তু যেটা হয় যে অনেক ধরেন চীন 16 সালে যেইভাবে পৃথিবীটাকে দেখেছে বা আমাদের সাথে যেভাবে সম্পর্ক পরিচালনা করত, এখন কিন্তু সেভাবে করতে পারছে না। বাংলাদেশকে পর্যবেক্ষণে রাখছে না, বাংলাদেশ না। আপনি ধরেন আমি একটা দৃষ্টান্ত দিই আপনাকে। এই অঞ্চলেই তো চীনের কাছ থেকে প্রায় ধরেন আপনি 1/10 ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু শ্রীলঙ্কার অর্থনীতি বসে যাবার সময়তে কিন্তু ডেট ট্র্যাপ বলে একটা বিরাট গল্প সারা পৃথিবীতে কিন্তু প্রচারিত হয়েছে। ফলে এরপর থেকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ব্যাপারেও চীনারা কিন্তু সতর্ক হয়েছে, এবং চীনারা সতর্ক হয়ে কিন্তু সেটাকে আরও বেশি কীভাবে যুগোপযোগী করা যায় সেই চিন্তাভাবনা করছে। কাজেই এখন তারা কিন্তু 16 সালে যেভাবে আপনাকে ঘোষণা দিয়েছে বা ঋণ দেওয়ার জন্য তৈরি ছিল, আজকে কিন্তু সেভাবে তারা করবে না। প্লাস আমাদের সক্ষমতার একটা বিষয় তো আছে। আমি চীনের কাছ থেকে, চীন যখন আমাকে দেবে সেও তো একটা মূল্যায়ন করবে যে আমি এটাকে ব্যবহার করতে পারবো কিনা। তো কাজে আমার এখানকার সক্ষমতা, ক্যাপাসিটি কী আছে, সেটাও কিন্তু একটা বিষয় হিসাবে কাজ করবে তাদের ওখানে। তো কাজে এই সবগুলো বিষয় নিয়েই দুই দিকের এক ধরনের চিন্তা ভাবনার ফসল হিসাবেই আমরা যেগুলো আমরা অনেকটা বলতে পারেন যে প্রতিশ্রুতি পর্যায়ে পেয়েছি। নগদ আসেনি, প্রতিশ্রুতি আছে। আমরা যদি আমাদের সক্ষমতা দেখাতে পারি, সেরকম প্রকল্প হাজির করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই, আমার ধারণা চীনও তো বিনিয়োগ করতে, এই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটবে সেটি আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার। আপনার কাছে আসতে চাই যে আসলে যে প্রশ্নটি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার আগে এই মন্তব্যটি, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যটি প্রায় সবগুলো গণমাধ্যমে এসেছে, নিশ্চয়ই সেটিও আপনারও চোখ এড়িয়ে যায়নি। যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে ভারতের কোনো আপত্তি নেই। আমরা বিভিন্ন সময় আলোচনাগুলো হয়েছে, সে আলোচনা আপনিও করেছেন, দুজন সম্মানিত আলোচক স্টুডিওতে আছেন, তারাও বিভিন্ন সময় আলোচনা করেছেন। দুটি চীন এবং ভারতের সাথে ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ চলছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি নানাভাবে সমালোচনার সৃষ্টি করেছে। এরকম একটা প্রসঙ্গ কেন আসলো, অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, পররাষ্ট্রমন্ত্রী তিনিও একজন রাজনীতিবিদ এবং একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ফলে ওনার যে বক্তব্য, নিশ্চয়ই উনি ব্যাখ্যা দিতে পারবেন যে উনি কেন এটি বলেছেন। তো আমি মনে করি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন, কার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন, এটি আসলে কোনো দেশের আপত্তি অনাপত্তির কোনো বিষয় না। এবং আমার মনে হয় যে এটি গত 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী এটি অত্যন্ত পরিষ্কার করতে পেরেছেন যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বা জাপান কিংবা ভারতের এই সম্পর্কের মধ্যে যেভাবে বাংলাদেশ তার নিজস্ব যে উপায়ে এবং আমাদের যে পররাষ্ট্রনীতির যে মূল যে ভিত্তি, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এবং সকলের সঙ্গে যে একটা শান্তিপূর্ণ এবং শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠা, এবং সেটি কিন্তু উদাহরণ বাংলাদেশ দেখিয়েছে এবং যেটি সারা বিশ্বেই সমাদৃত। সেই দিক থেকে আমি মনে করি না যে সেখানে ভারতের কোনো আপত্তি অনাপত্তির কোনো বিষয় আছে বা সেটি। তো এই ফলে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এটি হয়তো উনি কেন করেছেন সেটি উনি বলতে পারবেন। তবে এটি হয়তো অনেক সময় এটাও আমরা বলতে পারি যে যেহেতু ব্যাক টু ব্যাক দুটো সফর হয়েছে, সেখানে
গণমাধ্যমের বিভিন্ন ধরনের বিশ্লেষণের বা বিভিন্ন রকম যে ব্যাখ্যায় অনেক ধরনের তথ্য আসতে পারে। তো আমি খুব স্পষ্টভাবে দেখি না, এই আলোচনাটিও আছে অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার। আসলে বাংলাদেশ অধিকাংশ ক্ষেত্রে কোন দিকে ঝুঁকবে, সেটি ভারতমুখী হবে না চীনমুখী হবে না অন্য কোনো দেশের দিকে যাবে, সেই প্রসঙ্গে কি কখনো অথবা কোনো না কোনোভাবে ভারতের কাছ থেকে একটা অনুমতি বলুন অথবা এক ধরনের সম্মতিরও একটা প্রসঙ্গর বিষয়টি কেউ কেউ দেখার চেষ্টা করেন? আপনি যদি একেবারে কূটনৈতিক লেন্স থেকেও যদি ডিপ্লোম্যাটিক লেন্স থেকেও দেখার চেষ্টা করেন, সেটির বাস্তবতা কতটুকু খুঁজে পান? এটির কোনো বাস্তবতা নেই এবং এর কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমরা যখন আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে অর্জনগুলো যদি আমরা দেখি গত 15 বছরে বা এক দশকে, সেই অর্জনগুলো এবং বাংলাদেশ যেভাবে তার পররাষ্ট্রনীতির যে লক্ষ্যগুলো বাস্তবায়ন করছে, সেখানে কিন্তু এই ধরনের চিন্তার কোনো অবকাশ নেই। যেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে যে নিঃসন্দেহে বাংলাদেশ যখন চীনের সঙ্গে সম্পর্ক এক্সপান্ড করে বা শক্তিশালী করে, আবার একই সঙ্গে ভারতের সঙ্গে করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করে, সেটি সেই দেশগুলো তাদের নিজস্ব যে স্বার্থের যে একটা সমীকরণ আছে, সেই জায়গা থেকে তাদের অনেক ধরনের বিশ্লেষণ থাকতে পারে, সেটি তাদের নিজস্ব বিশ্লেষণ। যেমন এবারে এই সফর নিয়ে আপনার চীনের গণমাধ্যমে এক ধরনের বিশ্লেষণ দেখা যাবে, পশ্চিমা বিশ্বের গণমাধ্যমে এক ধরনের, আবার ভারতীয় গণমাধ্যমে আমরা আরেক রকম দেখতে পাচ্ছি। আমাদের গণমাধ্যমে আমরা নানা ধরনের বিশ্লেষণ দেখতে পাচ্ছি। ফলে কোনটি যে সত্য এবং সেখান থেকে সেটি আসলে এই জন্যই আসলে আপনার বিশ্লেষণ, এই জন্যই আপনার যে পেশাদারিত্বের ভিত্তিতে চিন্তা করার যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি চলে আসে। তো আমি মনে করি না আপনি যেটি বলছেন যে এই ধরনের চিন্তা বা এই ধরনের আচরণ বা এই ধরনের ভাবনা বাংলাদেশের মধ্যে আছে। যদি সেটি থাকতো তাহলে আসলে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক গত এক দশকে যে পর্যায়ে আছে, আমরা হয়তো ভবিষ্যতে চিন্তা করছি বা আজকের একটা সামিটের আউটকাম নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যদি 10 বছরে চীনের সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা অবজার্ভ করেন, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সেটি কিভাবে অর্জিত হলো, সেটিকে ভারত তো নিশ্চয়ই সেটি তারা দেখেছে। আবার একই সঙ্গে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক 2009 থেকে যেভাবে একটা প্যারাডাইম শিফট হয়, সেটিও তো চীনের নজরে ছিল। বা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে নিরাপত্তা সংলাপ হচ্ছে, অংশীদারিত্বের সংলাপ হচ্ছে, আবার একই সঙ্গে তাদের সঙ্গে আমাদের কিছু বিষয়ে মত পার্থক্য আছে, এগুলো তো ভারত বা চীনের তাদের নজরে আছে। ফলে তাদের নজরটা তাদের স্বার্থের জায়গা থেকে। কিন্তু আমাদের যেটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি যে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের যে পররাষ্ট্রনীতির যে কোর যে গোল, যে আমাদের দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের যে আঞ্চলিক ভৌগোলিক যে অখণ্ডতা এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে কতগুলো মাইল ফলক ছিল। এক সময় আমরা 2021-এর একটা গোল ছিল, আমরা 2041-এর উন্নত এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার যে কথা বলছি, এবং তাকে কেন্দ্র করে যে অর্থনৈতিক যে ব্যাপক যে কর্মযোগ্য, সেখানে আমরা কাকে কতটুকু কাছে পাচ্ছি এবং তারা কি ধরনের শর্তে বা কি ধরনের, আর এটা তো শুধু বাংলাদেশের স্বার্থের বিষয় না, এটা একটা মিউচুয়াল ইন্টারেস্টের ব্যাপার আছে। আমরা যখন চীনের সঙ্গে আমাদের যখন কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি অথবা চীন গ্রহণ করে বা ভারত যখন গ্রহণ করে বাংলাদেশ, সেখানে তাদের স্বার্থও এখানে রয়েছে। এবং সবসময় কিন্তু এই দেশগুলো বলে থাকে যে একটা উইন উইন ফ্রেমওয়ার্কের মধ্যেই তারা কাজ করছে। অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার, অসংখ্য ধন্যবাদ। মুন্সি ফয়েজ আহমেদ, আসতে চাই যে আসলে যেটি আমাদের দেশের, যেটি অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার বলছিলেন যে এই সফরকে কেন্দ্র করে এক এক দেশের গণমাধ্যমে এক একভাবে বিচার বিশ্লেষণ করছে, সেটি তো থাকতেই পারে এবং থাকবেও। আমাদের দেশের গণমাধ্যমে কোনো গণমাধ্যমে যেভাবে বিচার বিশ্লেষণ করছে তার সারাংশ দাঁড়াচ্ছে এরকম: চীন মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিসরে অংশীদারিত্বের একটি বাড়ানোর প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছে, এরকম একটা মন্তব্য আছে। কি বলবেন? এটা আংশিক সত্যি যে এটা আছে, যে আমাদের এই যে দুই দেশের সম্পর্কটা, যেটা 75 থেকে বা তারও আগের থেকে শুরু হয়েছে, যদি আমরা ইতিহাস ঘাটতে যাই আরও অনেক দূর চলে যাওয়া যায়, কিন্তু ওইখান থেকে যখন থেকে আমাদের কী বলে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে আনুষ্ঠানিকভাবে, তখন থেকে যদি আমরা ধরি, এটা দুই দেশের সম্পর্ক, বাংলাদেশ চীনের সম্পর্ক ক্রমাগত কি বলা যায় স্ট্রেংথ থেকে স্ট্রেংথে গিয়েছে আর শক্ত হয়েছে প্রতিদিন, উন্নত হয়েছে প্রতিদিন। এখন এসে এই ভাবনাটা কেন? না বলছি, এটা না বললে তো এটা বোঝা যাচ্ছে না, তাই না? তো সেই বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে আমরা ওইটাকে একটা বিভিন্ন নাম দিয়ে করেছি। এক সময় বলেছি আমরা কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ অফ কোঅপারেশন, আবার কখনো বলছি ক্লোজার কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ অফ কোঅপারেশন, এক একটা ধাপ উন্নয়ন করার জন্য আমরা বলছি। তারপরে এসে কি বললাম আমরা,
বললাম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অফ কোঅপারেশন। এখন আমরা এটাকে নতুন ধাপ, এই ধাপগুলোর এগুলো কিছুটা আছে যে আমাদের একটা অ্যাসপিরেশনাল ব্যাপার যে এটা করতে চাই আমরা, কিন্তু ওইখানে ঘোষণা করা, যেমন এখন বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অফ কোঅপারেশন। মানে এটাই কি আসলে চীনের কৌশলটাই এটা কিনা? চীন বিভিন্ন দেশের সাথে বিভিন্নভাবে এটা করে, আমরাও করেছি। এই যে স্ট্র্যাটেজিক যখন চীনের সাথে হয়ে গেল, তখন দেখা গেল যে ভারতের সাথেও আমরা স্ট্র্যাটেজিক সম্পর্ক স্থাপন করলাম। জাপানের সাথেও আমরা বললাম স্ট্র্যাটেজিক সম্পর্ক। এখন এর মধ্যে ম্যাক্রো যখন এসেছিলেন তখন বলা হয়েছিল ফ্রান্সের সাথেও একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক। মানে এই আলোচনাটা আমরা শুনবো মুনশি ফাজ আহমেদ, এখানে একটা বিরতিতে যেতে হবে। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রেখে যাই, এটি চীনের কৌশল কিনা সেটি নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে রাজনৈতিক পরিসরে অংশীদারিত্ব বাড়ানোর জন্য, চীনের অংশীদারিত্ব বাড়ানোর জন্য তারা ঋণ বা অন্যান্য সহযোগিতা দিয়ে আসলে তারা প্রবেশ করে, এরপরে একটা সময় তার আসল যে বৈশিষ্ট্য বা চরিত্র প্রকাশ পায়। চীনের ক্ষেত্রে এমনটি দাঁড়াচ্ছে কিনা এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, প্রধানমন্ত্রীর চীন সফর, প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিকাশ। মুন্সি ফয়েজ আহমেদ, রাজনৈতিক পরিসরে অংশীদারিত্ব চায় চীন, এই প্রশ্নের প্রেক্ষাপট ধরে আপনি আলোচনা করছিলেন। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা ছিল যে চীন সাধারণত ঋণ বা সহায়তা দিয়ে শুরু করে, এরপরে তার যে মূল বৈশিষ্ট্য সেটি ধীরে ধীরে প্রকাশ পায়, এই প্রশ্নটি ছিল। না, এখানে আমি মনে করি যে তাদের মূল বৈশিষ্ট্যই হচ্ছে তারা আর্থসামাজিক উন্নয়ন সহযোগিতায় দেয়। তারা কোনো দেশে কখনো এখন পর্যন্ত সেরকম রেকর্ড নাই যে তারা কারো অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, সেটার রেকর্ড নেই এবং সেরকম কোনো কিছু তারা চায় না। একটি কথা বুঝতে হবে এখানে, যে তারা যে সহযোগিতাগুলো করে, বিনিয়োগ করে, ঋণ দেয়, এগুলোর মাধ্যমে তারাও তো লাভবান হয়। আর এগুলোর মধ্যে কি হয়, তারা যেহেতু তারা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, তারা যে কোনো দেশেই যায়, সেখানে সব পক্ষই তাদের প্রতি একটা থাকে, রেসপেক্ট শো করে, বা তাদের প্রতি খারাপ বৈরী কোনো ভাব ধারণা তাদের হয় না। কিন্তু যদি বাইরের থেকে যে এগুলো সুযোগ নিয়ে একটা ঋণ দিল, তারপরে আমাদের উপর বিভিন্ন রকমের যদি শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা বিভিন্ন রকমের নীতি করার চেষ্টা করে, সেটা কিন্তু বেশিরভাগ দেশই পছন্দ করে না, আমরাও করি না। সুতরাং চীন এখন একটা ভালো অবস্থানে আছে। তারা যদি এখন এই যে তাদের বন্ধুত্বের সুযোগ নিয়ে বা নিয়ে যদি তারা অভ্যন্তরীণ ব্যাপারে রাজনীতিতে হস্তক্ষেপ করতে যায় বা বক্তব্য রাখতে যায়, সেটা নিশ্চয়ই লোকে পছন্দ করবে না, এবং তার ফলে তার ক্ষতি হবে। তো চীনের যে ভাবমূর্তি, সেটাও ক্ষতি হবে এবং চীনের স্বার্থের ক্ষতি হবে। সুতরাং চীন কেন সেটা করতে যাবে? তারা একটা ভালো অবস্থানে আছে, বরং অন্য যারা আমাদের সাথে সহযোগী আছে, তারা যদি চীনকে দেখে শেখে, তাদেরও লাভ, আমাদেরও লাভ। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হুমায়ুন কবির আসতে চাই, স্বার্থের সমীকরণ, এই সমীকরণের সাথে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেটি বা কতটুকু জড়িত? বেশ জড়িত। তার কারণ হচ্ছে যে এখন ধরেন গত 2-3 বছরে পার্টিকুলারলি তো এই অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তাপটা অনেক বেড়ে গেছে। সেটা 2 স্তরে বাড়ছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, আর একটা হচ্ছে স্থানীয়ভাবে এই অঞ্চল ভিত্তিতে ভারত এবং চীনের মধ্যে। এখানে ভারত চীন যেখানে আছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথেও আছে। তো কাজেই সেই জায়গাতে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতাটা বেশ। কাজেই এই প্রেক্ষাপটেই চীনের জন্যে একটু ডিফিকাল্ট সিচুয়েশন বলা যায়, এবং সেই বাস্তবতার আলোকেই তাদের যারা, আপনি যদি বলেন তাদের পক্ষে কথা বলার লোক, তাদেরকে তারা পেতে চায়। এবং বাংলাদেশ কিন্তু রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে চীনের বলিষ্ঠ সমর্থক, বিশেষ করে এক চীন পলিসি, যেখানে তাইওয়ান ইস্যু, এক চীন, যেগুলো নিয়ে ইদানিংকালে টেনশন বাড়ছে, সেক্ষেত্রে আমরা স্পষ্ট, এবং এবারও কিন্তু এই জয়েন্ট স্টেটমেন্ট যেখানে এসছে, সেখানে স্পষ্ট করে তাইওয়ানের কথা পার্টিকুলারলি বলা আছে, তাইওয়ান চীনের অংশ। তো কাজে এটা জোর দিয়ে বাংলাদেশ বলেছে, এবং এছাড়া চীনের অন্যান্য কোর ইন্টারেস্ট যেগুলো আছে, সেই ব্যাপারেও কিন্তু বাংলাদেশ সমর্থন দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে কূটনৈতিক বিশ্লেষণে বা কূটনৈতিক প্রেক্ষাপট থেকে চীনের জন্য এই সমর্থনটা তার জন্য একটা শক্তিশালী একটা। মানে চীন কি আসলে এই বাংলাদেশের সাথে অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্ক অথবা একটা সমন্বয় করে এগিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট বা বাস্তবতা, সেগুলো বিচার করে চীন কি তার পরিকল্পনায় পরিবর্তন আনছে? এখন বাস্তবতায় পরিবর্তন আসছে। যেমন ধরেন
ভারতের সাথে গত 4 বছর বা ভারতের প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসবার আগে কিন্তু ভারতের সাথে চীনের সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছিল। জি, শুধু সীমান্ত সমস্যা বাদে অন্যান্য জায়গায় কিন্তু সম্পর্ক বিস্তৃত হচ্ছিল, কিন্তু 14 সালের পর থেকে সেটা সীমিত হয়েছে। 2020 সালে জুন মাসের গালওয়ানের যে ঘটনা ঘটলো তারপর থেকে কিন্তু সেটা বলতে পারেন যে বাণিজ্য সম্পর্ক বাদে অন্যান্য সম্পর্কগুলো কিন্তু খানিকটা স্থবির হয়ে গেছে। তো কাজেই সেইটা সেই বাস্তবতা। এবং এরপরে সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ে মিলে তারা আবার কিছু কাজ শুরু করেছে, যে কাজটা চীনারা পছন্দ করছে না। তো কাজেই এখন চীনকেও কিন্তু নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে, তার কারণ যেখানে ভারতের দিক থেকে তাদের আগের নীতি থেকে তারা সরে এসে একটু সক্রিয় হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সক্রিয় হচ্ছে। গতকাল নেটো কনফারেন্স যেটা হয়ে গেল, আপনি হয়তো লক্ষ্য করছেন ওয়াশিংটনে নেটোর যে ঘোষণাপত্র আসছে তাতেও কিন্তু চীনাদেরকে বিভিন্নভাবে সংশ্লিষ্ট করা হচ্ছে রাশিয়ার সাথে বা ইউক্রেনের সাথে। এবং এই অঞ্চলে জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া যারা এই অঞ্চলের দেশ, তারাও কিন্তু নেটোর সাথে সক্রিয়ভাবে কীভাবে সহযোগিতা করতে পারে সেগুলো। তো কাজেই চীন বুঝতে পারছে যে তার বাতাবরণ, তার আশপাশের পরিস্থিতিটা একটু জটিল। এই জায়গাতে হুমায়ুন কবির আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। এখন বৈশ্বিকভাবে বা অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে অবস্থান কিংবা বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপট ধরে এই ধারণা কি চীনের যে বক্তব্য অথবা এই সফরের শেষে চীনের সরকার বলুন অথবা চীনের পক্ষ থেকে যে বিবৃতিগুলো এসেছে, তাতে কি এটা মনে হয় যে বাংলাদেশের সাথে চীনের একটা একনিষ্ঠ বন্ধুত্বের জায়গাটি, নিশ্চয়ই আপনি বলতে পারছেন সেটা আধিপত্যের জায়গা বলুন, আনুগত্যের জায়গা বলুন, এরকম কিছু বৈশিষ্ট্য দ্বারা চীন বাংলাদেশকে আবৃত করতে চায় বা একটি ঘরানার করতে চায়, এরকম কোনো বৈশিষ্ট্য মনে হয়? এখন দুই দিকেই প্রবণতা আছে, দুই দিকে বা সব দিকেই এক ধরনের প্রবণতা আছে। এখন আমি আমার দেশে পররাষ্ট্রনীতি এবং প্রত্যেক দেশই তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে তার অভ্যন্তরীণ বা জাতীয় চাহিদার প্রেক্ষাপটে। তো কাজেই আমার বন্ধু হিসেবে আমাকে চাইতেই পারে, ভারত চাইতে পারে আমাকে, চীন চাইতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন চাইতে পারে। এখন আমার চিন্তায় আসতে হবে যে আমাকে কাকে কিভাবে প্রয়োজন, আমি কার বন্ধু হব, আমি সেইভাবে আমার সেটা পরিচালনা করতে হবে। এবং একটা কথা বলে শেষ করি, বাংলাদেশের জন্য এটা বিশেষ করে আমাদের জন্য, আমরা যেই অর্থনৈতিক বা আমাদের জাতীয় স্বার্থের যে কাঠামোটা এখন আছে, সেখানে কাউকে বাদ দিয়ে কারো পক্ষে মানে আইদার অর হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের সকলের সাথে প্রয়োজন, সবার সাথে থাকতে হবে। এই কাজটা আমাদের জন্য করাটা চ্যালেঞ্জিং, কিন্তু এই কাজটা আমাদের করতে হবে এবং করছি। এই কাজটাই করতে হবে। মোহাম্মদ হুমায়ুন কবির, আরও আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে আসতে চাই প্রশ্নটি এরকম যে আসলে রেল ট্রানজিট, ভারতের সাথে বাংলাদেশের প্রসঙ্গ এবং তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে যে সর্বশেষ যে অবস্থা আমরা দেখলাম, এই দুটি অবস্থা এবারের মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের উপরে কতটা প্রভাব রেখেছে? না, এই দেখুন, একটা সফরে অনেক ধরনের ইস্যু আছে, যে ইস্যুগুলো আমরা জানি যে দ্বিপাক্ষিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এগুলোর একটা প্রভাব থাকে। যেমন চীনের সঙ্গে যখন আমরা দ্বিপাক্ষিক আলোচনা করি তখন যে বিষয়গুলো গুরুত্ব পায়, হয়তো ভারতের সঙ্গে তার আরো কিছু বিষয় এখানে যুক্ত হয়, পানি থেকে শুরু করে অন্যান্য কিছু বিষয় আছে। তো ফলে এটা মূলত দ্বিপাক্ষিক বিষয়গুলোই আসলে আমি মনে করি বাংলাদেশের সঙ্গে চীনের বা ভারতের যে শীর্ষ বৈঠক কিংবা উচ্চ পর্যায়ের যে বৈঠকগুলো হয় সেখানে সেটা ম্যাটার করে। তার সঙ্গে নিশ্চয়ই আমরা যেহেতু একটা ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে আছি, একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এবং আমরা বর্তমান বিশ্বে যে ভূ রাজনৈতিক বাস্তবতা ক্রমাগত সেটি আরো জটিল হচ্ছে, সেই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই আঞ্চলিক বা আন্তর্জাতিক বিষয়গুলোর একটা প্রভাব থাকে। কিন্তু আপনি যে দুটো বিষয়ের কথা বলেছেন সেটি তো আসলে শুধু এই দুটো বিষয় করে আরো অনেক বিষয় কিন্তু বাংলাদেশের নিজস্ব অবস্থান আছে, সেই অবস্থান অনুযায়ী বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ অতীতেও করেছে এবং এখনো সেটি করছে। কারণ রেল ট্রানজিট কিংবা আপনার নৌ ট্রানজিট কিংবা তিস্তা পরিকল্পনা, জি তিস্তা পরিকল্পনা, এগুলো তো আপনার ধরেন তিস্তার বিষয়টা সাম্প্রতিক, কিন্তু ট্রানজিটের বিষয়টা তো অনেক পুরনো। কারণ আমরা জানি যে ট্রানজিট নিয়ে অনেক ডিবেট ছিল 2009, 10, 11 সালের দিকে। তারপরে আস্তে আস্তে আমরা লক্ষ্য করেছি যে ট্রানজিটের বিষয়টা তো আসলে একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাস্তবতা। তো সেদিক থেকে নিশ্চয়ই রেল যোগাযোগ সেই ট্রানজিটের এই অংশ বা কানেক্টিভিটির একটা যে লার্জার যে ডাইমেনশন তারই অংশ। তিস্তার বিষয়টা
এটি তো গণমাধ্যমে এসছে এবং সেটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একসময় এই তিস্তার যে প্রকল্প বাংলাদেশের ভিতরে সেটি নিয়ে চীনের আগ্রহ ছিল, হয়তো চীনের এখনো আগ্রহ আছে। পরবর্তীতে ভারত সেখানে যুক্ত হয়েছে এবং যদি আরো অন্য কোনো দেশ যুক্ত হয়, যদি নেদারল্যান্ডস বলে যে না আমরাও এই ধরনের প্রকল্পেতে অংশ নিতে পারি, ফলে বাংলাদেশের সামনে অপশন বাড়ছে। তো ফলে ওই অপশনের জায়গা থেকে বাংলাদেশ তার নিজস্ব যে একদিকে আমাদের যে মানে আমরা বলবো যে যে এটার যে ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক যে কনসিডারেশনস, একই সঙ্গে আপনার কূটনৈতিক এবং ভূরাজনৈতিক বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশ হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এই যে অধ্যাপক দেলোয়ার হোসেন স্যার, যে অপশন বাড়ছে সেই প্রসঙ্গটি যে আপনি বললেন, এই অপশনটা আবার বাংলাদেশের সামনে নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা বা করছে কিনা? না, চ্যালেঞ্জ তো সবসময় থাকবে। আপনি এই যে গত 10-15 বছরে বা আরো বেশি সময় যদি আমি পেছনে যাই, যে কোনো ধরনের কূটনৈতিক সাফল্য অর্জনের যে বিষয়টি, এটি তো সহজ না, এখানে চ্যালেঞ্জ থাকবে। আজকে আপনার বাংলাদেশের যে কতগুলো প্রকল্প যেটা আমরা অলরেডি বাস্তবায়ন করেছি, পদ্মা সেতু থেকে শুরু করে, এগুলোর মধ্যে চ্যালেঞ্জ ছিল। আপনি মাতারবাড়ি যে চীনের আর জাপানের সহায়তায় যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে, কিংবা চীন কর্ণফুলী যে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল নির্মাণ থেকে শুরু করে সব জায়গাতেই চ্যালেঞ্জ ছিল এবং এখানেও চ্যালেঞ্জ স্বাভাবিকভাবেই আপনার আমরা হয়তো দেখবো। কিন্তু এই চ্যালেঞ্জটি খুবই স্বাভাবিক, কারণ যখন আপনার আপনার কোনো মেগা প্রজেক্টের সঙ্গে বা কোনো অর্থনৈতিক প্রকল্পের সঙ্গে আমরা যখন বহির্বিশ্বের সহায়তা আশা করি, তখন সেখানে একদিকে পশ্চিমা বিশ্বের অর্থায়নের কতগুলো সোর্স আছে, যেমন দ্বিপাক্ষিকভাবে আমরা ওই দেশগুলো যেমন আগে এগিয়ে আসতো, এখন তারা ততটা আসে না। এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদেরকে দেখি। অন্যদিকে এখন ভারত বা চীন কিংবা জাপান আসছে। ফলে এই অপশনগুলোর মধ্যে কোনটা আমাদের জন্য সুইটেবল, বিভিন্ন দিক বিবেচনা করে, কারণ একটা বিষয় মনে রাখতে হবে যে এই অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কিন্তু পিওরলি সবসময় অর্থনৈতিক বিবেচনায় করা যায় না, এবং এখানে একটা পলিটিক্যাল ইকোনমির পার্সপেক্টিভ আছে এবং সেখানে একটা আন্তর্জাতিক রাজনীতির একটা বিষয় আছে। ফলে আপনি একেবারে রেল লাইনের মতো চলা সম্ভব নয়, এখানে অনেক ধরনের প্যারাডক্স কাজ করে এবং সেইগুলো বিবেচনা করেই কিন্তু আমরা যে সিদ্ধান্তগুলো অতীতে নিয়েছি এগুলো কিন্তু অনেক ফলপ্রসূ হয়েছে। এবং একটা সময় ছিল, এটা আমি একটু বলতে চাই, যে 80-র দশকে আপনার যখন আমরা ফরেন এইডের জন্য মানে মুখাপেক্ষী ছিলাম, যে আমাদের দেশের সামরিক শাসকরা যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে 70-এর মাঝামাঝি থেকে শুরু করে দশকের, তারা কিন্তু ওই পশ্চিমের দিকে তাকিয়ে থাকতো। এখন পশ্চিমের সেই ওয়ার্ল্ড ব্যাংক, IMF কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা সেই সময় যে DSC দেশগুলো তারা সহায়তা করতো, তখন কিন্তু আর আপনার কোনো অপশন ছিল না। তো তারা যেই শর্তে তারা ঋণ দিয়েছে, আমরা একসময় আমরা বলতাম যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম বা পলিসির মাধ্যমে কিভাবে রিসিপিয়েন্ট দেশগুলোর যে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা, তাদের এমনকি অনেক দেশে আফ্রিকাতে দুর্ভিক্ষের কারণও হয়েছিল এই সমস্ত প্রোগ্রাম। এবং পরবর্তীতে মিডল ইস্ট থেকে আমরা কিছুটা পেট্রো ডলার, সেটাও রেমিটেন্স বা অন্যভাবে সেটা এসছে। তো এখন আমরা 90-এর দশক থেকে আস্তে আস্তে আমরা এখন লক্ষ্য করছি যে এখানে জাপান এগিয়ে এসছে। জাপানের পরে এখন পরবর্তীতে আমরা দেখলাম যে থার্ড জেনারেশনের চীন এগিয়ে এসছে, চীনের পরে ভারত আসছে। ফলে এই যে একটা আপনার ডাইভার্সিফিকেশন অফ সোর্সেস, সেটা শুধু সাহায্যের ক্ষেত্রে না, আপনার বাণিজ্যের ক্ষেত্রে 2001 বা 2-এর আগে আপনার ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যের যে পরিমাণ ছিল, পরবর্তীতে দেখা গেল যে চীনের সঙ্গে আমাদের বাণিজ্য খুবই কম ছিল এক সময়। সেই বাণিজ্য বাড়তে বাড়তে এখন চীন আমাদের শুধু 1 নম্বর মানে বাণিজ্যিক অংশীদার নয়, বিপুল মানে বলা যায় যে যে পরিমাণ বাণিজ্য চীনের সঙ্গে আমাদের হয়, এবং সেটা যদি ভারতের সঙ্গে কম্পেয়ার করি, ভারতের প্রায় দ্বিগুণ। তো অথচ ভারত আমাদের সেকেন্ড লার্জেস্ট ট্রেড পার্টনার। তো এই বিষয়গুলো কিন্তু আপনার এই সক্ষমতার যে জায়গা তৈরি হয়েছে, যে কারণে আমরা বলছি একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে বাস করছি, এবং এই মাল্টিপোলারিটির কারণেই কিন্তু এই চ্যালেঞ্জগুলো, তো এই চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের না শুধু, এখানে ভিয়েতনাম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কিছুদিন আগে ভিয়েতনামে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সফর করেছে, এই গত বছর সেখানে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সফর করে। তাহলে ভিয়েতনাম কিভাবে তার কূটনীতি পরিচালনা করছে। আমরা মালদ্বীপ, আমাদের দক্ষিণ এশিয়ার একটি ছোট আইল্যান্ড রাষ্ট্র, সেখানে আমরা দেখেছি কিভাবে সেখানে একটি তর্ক বিতর্ক অথবা এই ধরনের একটা মতবাদ আছে অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার, সেটি হচ্ছে যে ভিয়েতনামের প্রসঙ্গে অন্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের যে প্রশ্ন, সেই জায়গাটিতে তারা অনেকটাই খুব
একেবারে একত্রিত হয়ে তাদের লড়াই করার একটা উদাহরণ কিন্তু আছে। আমাদের এখানে সেটি কিন্তু অনেকটাই একটু ঢিলেঢালা, যে কারণে আমরা অনেক সময় বিভ্রান্তি কিংবা অনেক সহজ বিষয়গুলোকে অনেক জটিল করে উপস্থাপন করি এবং এক ধরনের বিরোধিতার রাজনীতি আমরা কূটনীতির ক্ষেত্রে দেখতে। এখানেই শেষ নয় অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার, এখানে শেষ নয়, আরও আলোচনা শুনবো। আপনি আমাদের সাথেই থাকুন। মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে আসতে চাই, পলিটিক্যাল ইকোনমির কথা বলছিলেন, তার সূত্র ধরে আপনার কাছে প্রশ্নটি হলো যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা কিংবা যে অর্থনৈতিক পরিস্থিতি বা যে কাঠামো বিরাজ করছে, তার প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে চীন সময় নিচ্ছে, যাকে আপনি ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে নানাভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন? এখানে এই কথাটা আগের থেকেই উঠে আসছে। আমি তো এইভাবে বলতে চাই যে তাদের কাছ থেকে আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা আশা করছি, বিশেষ করে তার মধ্যে তার দুটো অংশ। একটা হচ্ছে যে প্রজেক্টের একেবারে নির্দিষ্ট প্রজেক্টের এগেনস্টে বিনিয়োগ, জি। আরেকটি হচ্ছে বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য, অথবা আমাদের বাজেট ঘাটতি মেটানোর জন্য, অথবা রিজার্ভের সংকট মেটানোর জন্য একটা সহযোগিতা, সাহায্য। তো দুটোর নেচার দুই রকমের। একটাতে হলো যে প্রজেক্টের এগেনস্টে কাজ করবে, সেখান থেকে তারা টাকা ফেরতও পাবার একটা ব্যবস্থা আমরাও কল্পনা করি কীভাবে দেব ফেরত, তারাও সেটা বুঝতে পারে। আর এখন যেটা বলা হচ্ছে যে এইটার তো আগে, এটা তো নতুন একটা জিনিস, হ্যাঁ, এরকম তো আমরা অন্যদের কাছ থেকে কখনো নেইনি। আমরা 4টা দেশের কাছে এই পর্যন্ত চেয়েছি, অন্তত 4টা দেশ, আমি আর জানি না, যেমন চীন, ভারত, ইউএই এবং সৌদি আরব। একমাত্র সৌদি আরব কিছুটা ইঙ্গিত দিয়েছে যে তারা হয়তো আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে। তারা তো কোনো অ্যামাউন্ট বলে নাই, কীভাবে দেবে সেটাও বলে নাই। কেউ বলছে যে অফশোর অ্যাকাউন্ট খুলে দেবে, সেখানে টাকা থাকবে, আমরা সেখান থেকে টাকা নিয়ে খরচ। কিন্তু এটা তো কেউ আলোচনায় আসলে আসেনি, এটা তো মানুষ ইয়ে করছে, গেস করছে, আচ্ছা তাই না? কিন্তু চীন কী করলো? এখন চীনই এটা করলো, ভারত তো কিছু বলে নাই, ইউএইও কিছু বলে নাই, যে তারা সরাসরি প্রথমে বলে দিল যে একবার আমরা দিচ্ছি, এটা তোমরা এটা দিয়ে কিছুটা তো কাজ করবে, এখানে শেষ করতে হবে সেটা, কিন্তু বাকিটা তো শর্ত ঠিক করতে হবে, মোডালিটিস ঠিক করতে হবে, তারপরে তো তারা দিতে পারবে। সেই জন্য তারা প্রতিনিধি দল পাঠাবে। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আর এই যে 25 বিলিয়নের কথা, সেটা তো বিশেষ বিভিন্ন প্রজেক্টের এগেনস্টে চিন্তা করা হয়েছিল। সুতরাং ওইটার সাথে এটা মিলিয়ে ফেলাটা ঠিক না। আরেকটি কথা, যে চীন সফরে ভারতের কোনো আপত্তি নেই, এই কথাটা আমি বলতে চাই। যে কি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, কি জন্য মন্ত্রী বলেছিলেন, তাকে হয়তো প্রশ্ন করা হয়েছে, সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছে, এরকম কিছু আপত্তি আছে ছিল কিনা, বা তারা রাজি আছে কিনা, এরা তখন তিনি ওই উত্তর দিয়েছেন। হয়তো আগ বাড়িয়ে এটা বলবেন আমি মনে করি না। জি, অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন কবির স্যার, আপনার কাছে আসছে যে প্রশ্নটি এরকম, যে আসলে আমাদের এই যে স্বার্থের প্রসঙ্গ নিয়ে আমরা সে আলোচনা করছি, এর পাশাপাশি ঋণের প্রসঙ্গ, সেটা তো আমরা আলোচনা করলাম। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও ঢাকাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। সেটি এইরকম সহযোগিতার এর আগেও কয়েকবার সে বলেছে, কিন্তু এই সহযোগিতার আসলে শেষ কোথায়, সেটি আপনার কাছ থেকে জানতে চাই। আমার ধারণা 3টে বিষয়, এই রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ে 3টা উপাদান ছিল এবারের জয়েন্ট স্টেটমেন্টে। একটা হচ্ছে আমরা যে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট দিচ্ছি রোহিঙ্গাদের, এটাকে তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। দ্বিতীয় জায়গায় যেটা হচ্ছে যে তারা আমাদেরকে একটা ট্রাইলেটারাল ফোরাম কিন্তু দিয়ে রেখেছে, বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না। এটা নিয়ে গত কয়েক বছর ধরেই কাজ হচ্ছে। চায়না বলছে যে এই ফোরামটা থাকবে, এই ফোরামটাকে ব্যবহার করা যেতে পারে, এবং চায়নার দিক থেকে এটা সে সাপোর্ট রাখবে। আর রোহিঙ্গারা ফেরত যাওয়াটাতে জরুরি দরকার, এটা তারা গুরুত্ব আরোপ করেছে। তো কাজেই এখানে মিয়ানমারের ভেতরকার বাতাবরণটাই এখন সমস্যার কারণ। আলাপ করবে সে কথাও বলেছে, সেটা জয়েন্ট স্টেটমেন্টে নাই। তো কাজেই এখন অভ্যন্তরীণ বিষয়টাতে চীনের 2টা ভূমিকা পালন করার আছে। একটা হচ্ছে যে মিয়ানমারের অভ্যন্তরে যে এখন যে সামরিক গৃহযুদ্ধ যেটাকে বলা হয় চলছে, সেই গৃহযুদ্ধের ব্যাপারে তারা শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মধ্যে শেষ করার ক্ষেত্রে তারা একটা ভূমিকা পালন করতে চায়। তারা এটা বলেছে যে তারা করতে আগ্রহী, বা দুই পক্ষই এই বিষয়ে শান্তিপূর্ণভাবে সমাধান চায়। তো সেখানে চীন একটা ভূমিকা পালন করতে পারে, এবং এটা মোটামুটি জানা কথা। আরাকান আর্মির সাথে তাদের সম্পর্ক আছে, অন্যান্য ব্রাদারহুড অ্যালায়েন্সে যারা আছে তাদের সাথেও সম্পর্ক আছে। একটা সিজফায়ারও করে দিয়েছিল গত জানুয়ারি মাসে, এবং মিয়ানমার সরকারের সাথেও তাদের সম্পর্ক আছে। কাজে তারা ইচ্ছা করলে এখানে সক্রিয় ভূমিকা নিলে করতে পারে কাজটা। আর এই রোহিঙ্গাদের যাওয়ার ক্ষেত্রে একমাত্র চীনেরই এখন প্রভাব বিস্তারের মতো দেশ চীনারই কাজটা করতে পারে, যদি তারা করতে চায়। এখন আমাদের দিক থেকে মানে সেখানেও আমরা আসলে যদি দিয়ে চিন্তা করতে হচ্ছে না, এছাড়া তো আর অপশন নাই আমাদের। কাজে এখানে আমরা যেভাবে এই জায়গাটাতে কিভাবে এটা সমাধান করতে পারি,
সেটা আমি যেভাবে চাই চীন তো সেভাবে নাও চাইতে পারে, কিন্তু চীনের সাথে আমরা কাজ করছি। তো কাজে এই জায়গাটাতে আমার ধারণা কাজের জায়গা আছে, এবং এটা যদি সমাধান করতে হয় আলটিমেটলি। একেবারে শেষ লাইন কি বলবেন হুমায়ুন কবির? না, আমি সেটা এই বিষয়ে জি, সামগ্রিক সফর নিয়ে না, আমি বলবো যে এটা মিশ্র বিষয়, ফলাফলটি মিশ্র, ফলাফলটা মিশ্রই বলা চলে। আমি মিশ্রই বলবো এটা, কারণ আমাদের দিক থেকে আমরা চাইলেই তো সব পাবো না, তাদেরও প্রত্যাশা আছে, তাদেরও চাহিদা আছে। তো সেই বিবেচনায় আমার ধারণা এটা মিশ্র ফলাফল হিসেবে আমি দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার। আমরা শেষ করবো, আপনার শেষ মন্তব্য কি থাকবে? না, দেখুন, এই সফরটিকে আমি মনে করি যে চীন বাংলাদেশ সম্পর্কের যে যে একটা গতিশীলতা আছে তার সাথে এটি একটি নতুন মাত্রা যুক্ত করেছে, এবং অ্যাসপিরেশনাল দিক থেকে বা আকাঙ্ক্ষার দিক থেকে এই সফরটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমিও অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যে বারবার বলছিলেন যে জয়েন্ট স্টেটমেন্ট, আমি এই জয়েন্ট স্টেটমেন্টটা বারবার পড়েছি। 2027 দফা বিশিষ্ট এই জয়েন্ট স্টেটমেন্টটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এই সফরের তাৎপর্য বোঝার জন্য। কারণ ভবিষ্যতে বাংলাদেশ চীন কোথায় কিভাবে কতটা সহায়তা করবে বা পরস্পরকে মানে পরস্পরের যে সঙ্গে যে সম্পর্কটাকে শক্তিশালী করবে, তার একটা রোড ম্যাপ এই স্টেটমেন্টে আছে। এবং সেখানে বাংলাদেশের ব্লু ইকোনমি, বাংলাদেশের ডিজিটাল ইকোনমি, বাংলাদেশের যে অন্যান্য যে কূটনৈতিক বা ভূরাজনৈতিক যে চ্যালেঞ্জ আছে, বিশেষ করে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে শুরু করে অনেকগুলো বিষয় কিন্তু এখানে এসছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই 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 যে $5 বিলিয়ন যে লোনের যে বিষয়, কিংবা চীনের আরো ব্যাপক বিনিয়োগ বাংলাদেশে, সেই বিষয়গুলো কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আপনি বলছিলেন 2016 সালের যে $24 বিলিয়ন যে ঘোষণা, সেটি কিন্তু আপনার 25%ও আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, অথবা সে নিশ্চিত তার পেছনে অনেক ধরনের মানে ইকোনমিক কনসিডারেশন আছে। আবার আমরা বেশি চীনের উপর ডিপেন্ডেন্ট হলে ঋণের ফাঁদের কথা চলে আসে। আবার যখন চীন থেকে আমাদের সহায়তার পরিমাণ একটু কম হলে তখন বলে যে আমরা ব্যর্থ হচ্ছি। এই যে প্যারাডক্স, এটা আমাদের বুঝতে হবে। কারণ কূটনৈতিক যে যে বাস্তবতা, সেটি আসলে অনেক মানে দুই দিকেই নানা ধরনের মানে তর্ক বিতর্ক আছে। একেবারে শেষ লাইনটি শুনবো অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, শেষ লাইন কি থাকবে? সার্বিক বিবেচনায় মনে করি যে সার্বিক বিবেচনায় সফল একটি সফর ছিল, এবং তার উপর ভিত্তি করে আগামী দিনে চীন বাংলাদেশ সম্পর্ক হয়তো আরো শক্তিশালী হবে এবং অর্থবহ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, মুন্সি ফয়েজ আহমেদ এবং হুমায়ুন কবির, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।